সীমান্তে পাক উস্কানি চলছেই। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকে টানা 9 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের কুপওয়ারা উড়ি আখনুর সেক্টরে গোলাগুলি চলেছে। আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সরাসরি চলে যাবো একেবারে কাশ্মীর থেকে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, একেবারে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর থেকে লাগাতার কিন্তু গুলি করার খবর বা গুলিবর্ষণের খবর আসছে। যেমন গতকালকে রাত্রে থেকে আজকে ভোর পর্যন্ত কুপওয়ারা, অন্যদিকে উড়ি সেক্টর এবং আখনোর সেক্টরে কিন্তু গুলি চালানো হয়েছে। অবশ্যই তার প্রত্যাঘাত হিসেবে ভারতীয় সেনার তরফে পাল্টা তারা আর কি জবাব দিয়েছেন। কিন্তু এই যে গোটা বিষয়টি হচ্ছে, অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু প্রথমে সিজ ফায়ার চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের তরফেই লাগাতার তারা আক্রমণ করছে। এবং গতকালকে আমরা দেখেছি যে আখনোর ডিস্ট্রিক্ট এবং অন্যদিকে কুপওয়ারা জেলাতে দিকেও কিন্তু একই রকমভাবে গুলিবর্ষণ করা হয়েছে। এবং সেই কথা মাথায় রেখে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেখান থেকে প্রত্যেকটি যে বর্ডার লাগোয়া বা সীমান্ত লাগোয়া যে গ্রাম রয়েছে, সেখান থেকে প্রত্যেককে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে কার্গিল থেকে শুরু করে অন্যদিকে তোমার যে কুপওয়ারা কিংবা জম্মুর দিকে রাজৌরি, পুঞ্চ সেক্টর যেগুলো রয়েছে, সেখানে কিন্তু ভারতীয় বাহিনী একেবারে সেখানে মোতায়েন করা হয়েছে। এবং সেই যে এরিয়া রয়েছে সেখানে মহড়া চলছে। 3 বাহিনীকে ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী, আমরা জানি যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছে যে তারা তাদের যেমন ইচ্ছা হবে তারা তেমন সিদ্ধান্ত নিতে পারবেন প্রত্যাঘাতের ক্ষেত্রে। অন্যদিকে এই গোটা বিষয়টি যেখান থেকে সূত্রপাত, অর্থাৎ বাইসারান ভ্যালি, গতকালকে আমরা জানি যে এনআইএর তরফে জিআইএস সিস্টেম অর্থাৎ জিও ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে গোটা এরিয়ার যে পরিমাপ সেটা করা হয়। কতটা জঙ্গলের পরিধি রয়েছে, কতটাই বাইসারান উপত্যকা রয়েছে, পুরোটা তারা পরিমাপ করেন। কেননা সন্ত্রাসবাদীরা কোন রাস্তা থেকে এসেছিলেন, কোন রাস্তায় তারা পালিয়ে যান। কারণ এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে সন্ত্রাসবাদীরা কোন রাস্তা থেকে এসেছিলেন এবং কোথা থেকে তারা পালিয়ে যান ঘটনার পরে। কারণ আজকে প্রায় 12 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আসিফ ফৌজি এবং তার সঙ্গীরা ধরা পড়লো না। এটা নিয়ে একটা বড় সড়ো কিন্তু প্রশ্ন উঠছে। ডিজি এনআইএ এখনো পর্যন্ত কাশ্মীর উপত্যকাতে রয়েছেন। আজকেও কিন্তু তার শ্রীনগরে থেকে পুরো যে গোটা বিষয়টি রয়েছে, তদন্ত প্রক্রিয়া, সেটাকে তিনি পর্যালোচনা করবেন। এবং গতকালকে সন্ধ্যার পরে একেবারে পেহেলগাম চত্বরে ঘন কুয়াশা নেমে আসে, সেখানে বৃষ্টি হয়, ওয়েদার খারাপ হয়ে যায়, তাই তদন্ত প্রক্রিয়া কিছুক্ষণের জন্য স্থগিত করতে হয়। আজকেও পেহেলগামে যেটা আমরা খবর পাচ্ছি যে সেখানে কিন্তু আজকেও বৃষ্টি হবে। ফলত দেখার যে এই একেবারে প্রতিকূল পরিস্থিতিতে কি করে তদন্ত প্রক্রিয়া তারা এগিয়ে নিয়ে যাবেন। তবে গোটা যে পার্বত্য এরিয়া রয়েছে সেখানে এনআইএ বা জম্মু কাশ্মীর পুলিশের তরফে একেবারে চাপ্পা সেখানে তারা তদন্ত করছেন, তারা খোঁজার চেষ্টা করছেন এই সন্ত্রাসবাদীদের। এছাড়া গতকালকে একটি প্রাথমিক রিপোর্টও সামনে এসেছে যা অত্যন্ত চাঞ্চল্যকর, যা এনআইএর তরফে বারবার দাবি করা হয়েছিল যে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের মাধ্যমে সমস্ত ইনফরমেশন জঙ্গিদেরকে পাস আউট করা হয়েছিল। এমন 14 জনকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। এখন দেখার এই 14 জন ছাড়াও আরও কেউ এই তালিকাতে থাকে কিনা। ফলত একদিকে যেমন গোটা যে উপত্যকা এরিয়া ধীরে ধীরে পর্যটক শূন্য হয়ে যাচ্ছে, দোকানপাট কার্যত বন্ধ, কারণ এখানের পুরো যে অর্থনীতি ডিপেন্ড করে কিন্তু টুরিস্টের উপরে। কিন্তু বেশিরভাগ জায়গা যেহেতু টুরিস্ট স্পট বন্ধ, তাই লোকে ডাল লেক, যাদের অগ্রিম বুকিং রয়েছে তারা ডাল লেক বা শ্রীনগর চত্বরেই থাকছেন, অন্যদিকে সোনমার্গ গুলমার্গ যাচ্ছেন, তারপর তারা কিন্তু এখান থেকে ব্যাক করে যাচ্ছেন। ফলত তাদের সুরক্ষা, অন্যদিকে সীমান্তবর্তী এলাকাতে সতর্কতা, এবং অন্যদিকে 3 নম্বর পয়েন্ট যেটা বললাম তোমাকে, যে এনআইএর তরফে তৎপরতা, যে কিভাবে সন্ত্রাসবাদীরা এসেছিল, কোথা থেকে তারা পালিয়ে যায়, এবং এদের খোঁজের করার যে অত্যাধুনিক প্রক্রিয়া জিআই সিস্টেমের মাধ্যমে গোটা এরিয়াকে পরিমাপ করা হচ্ছে। একেবারে ধন্যবাদ সুকান্ত।